শ্যামপুর নামক এক গ্রামে মিলি ও লিলি দুই বোন একটি ভাঙা কুড়ে ঘরে বসবাস করত। তাদের এই পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। দুই বোন তাই জঙ্গলে ঘুরে ঘুরে ফুল তুলে সেগুলোর মালা তৈরি করে বাজারে বিক্রি করত। এইভাবে হাসি আনন্দে দুই বোনের দিন কাটছিল। প্রতিদিনের মতো আজও যখন দুই বোন জঙ্গলে ঝুড়ি হাতে নিয়ে ফুল তুলতে থাকে, তখন সেইখানে মিতালি নামক এক মহিলা পুলিশের ড্রেস পরে এসে হাজির হয় আর তাদেরকে দেখে রেগে গিয়ে বলে, এই তোরা কে রে? এইখানে এইভাবে কাউকে কিছু না বলে ঝুড়ি ঝুড়ি ফুল তুলছিস যে? এখনই আমার সাথে চল, তোদেরকে আমি থানায় নিয়ে যাব, কারণ আমি এই জঙ্গলের পুলিশ। মিতালির কথা শুনে তারা দুই বোন অনেক ভয় পেয়ে যায়। তখন তাদের হাত থেকে ফুলের ঝুড়ি পড়ে যায়। ক্ষমা করবেন, আপনি কোথা থেকে এলেন? আমরা তো আজকে দীর্ঘ 10 বছর ধরে এখান থেকে ফুল তুলছি, কখনো তো আপনাকে দেখিনি। ও আচ্ছা, দীর্ঘ 10 বছর ধরে এইখানে চুরি করা হচ্ছে তাই না? তাহলে তো তোদের শাস্তি আরো বহুগুণ বেড়ে গেল। তোদেরকে তো চুরির অপবাদে 2 হাত কেটে নেওয়া হবে, তারপর তোরা হাত ছাড়া বাকিটা জীবন কাটাবি। তাদের কথা শুনে দুই বোন কাঁদতে থাকে। দয়া করে আপনি এমনটা করবেন না, আমাদের দুই বোনকে ছেড়ে দিন। আমরা আর কখনো এইখানে ফুল তুলতে আসবো না। দয়া করুন, আমাদেরকে যেতে দিন। কখনোই না, কিন্তু একটা উপায় আছে। যদি তোরা আমার কাছে দীর্ঘ 5 বছর থাকতে পারিস, তবেই আমি তোদেরকে শাস্তি কমিয়ে দিতে পারবো। মানে আমি যা বলবো তোদেরকে তাই শোনা লাগবে, আমার সাথে যেতে হবে। বোন, এত ভেবে লাভ নেই, চলো আমরা ম্যাডামের সাথে ম্যাডামের বাড়িতে চলে যাই। এভাবে যদি ম্যাডামের কথা শুনে চলি তাহলে আমাদের শাস্তি কমে যাবে। আমাদের 2 হাত তো আর কাটা যাবে না, তাই না? অন্যথায় আমরা 2 হাত হারিয়ে বাকিটা জীবন কিভাবে চলবো? তুই হয়তো ঠিকই বলেছিস। চলুন ম্যাডাম, আমরা আপনার সাথে রাজি আছি। আপনি যা বলবেন আমরা তাই করব। এরপর মিলি ও লিলি মিতালির সাথে তার বাড়িতে চলে যায়। মিতালি তার বাড়িতে ঢুকেই মিলি ও লিলিকে বলে, মিলি, তোকে বলছি তুই আমার বাসি সব প্লেট বাটি ধুয়ে ঘর মুছবি, আর লিলি তুই গিয়ে অনেক রান্না করবি। আজকে আমি তোদের হাতে রান্না খাবো। আর হ্যাঁ, আমার কিন্তু অনেক খাবার লাগে, তাই তো দীর্ঘ কয়েক বছর হলো আমি মন ভরে খাবার খাই না। আজকে আমি পেট আর মন ভরে খাবার খাবো, তাই তো বুঝে শুনে মজা করে রান্না করবি। ঠিক আছে ম্যাডাম, আমরা এখনই চলে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। আপনার বলার আগেই আমরা ঘরের সব কাজ করে দেব। শুধু ঘরের কাজ করলেই চলবে না, মাঠেও তোদের কাজ করতে হবে। আমি ভেবেছি আমার বাড়ির আঙ্গিনায় ফুল চাষ করব, আর ওই ফুলগুলো তোদের দিয়েই রোপণ করাবো। তাই দ্রুত রান্না শেষ করে তারপর মাঠে যাবি আমার সাথে। এই কথা বলে মিতালি চলে যায়। তখন দুই বোন সেই ঘরে সব কাজ করতে থাকে। এরপর তারা রান্না করে। রান্না শেষ করে তারা পুরো টেবিল ভর্তি করে মিতালিকে খাবার দেয়। সেই দিন মিতালি একে একে সব খাবার শেষ করে ফেলে। বোন, আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? হ্যাঁ রে বোন, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই মহিলা একা কিভাবে এতগুলো খাবার শেষ করে ফেললো। একটা মানুষের পক্ষে তো এত খাবার একসাথে শেষ করা সম্ভব নয়। আমার না সবকিছু ঠিক লাগছে না। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। তোরা হা করে আমাদেরকে তাকিয়ে আছিস কেন? কালকের বাসি ভাত রেখেছি, ওগুলো খেয়ে আমার সাথে মাঠে চল। তোদের জন্য কি এত মজার খাবার রাখবো নাকি? তোরা তোদের শাস্তি ভোগ করতে এখানে এসেছিস, কোনো বিলাসিতা করতে নয়। ওই বোন মিতালির কথার কোনো জবাব দেয় না, চুপচাপ বাসি খাবার খেয়ে মিতালির সাথে মাঠে চলে যায়। সেই দিন মিতালি তাদেরকে দিয়ে মাঠের সব কাজ করায়। তারা মাঠের মাটি খুঁড়ে অনেক কষ্ট করে ঘরে ফিরে ক্লান্ত হয়ে পড়ে। এইভাবে প্রতিনিয়ত মিতালি তাদের ওপর অত্যাচার করতে থাকে। দুই বোন কাঁদতে কাঁদতে সবকিছু মেনে নেয়। বেশ কিছুদিন পর মিতালি তাদেরকে বলে, এই যে 2 মহারানী, তোদেরকে বলছি, তোরা কি ঘরের সব কাজ শেষ করেছিস? যদি করে থাকিস তাহলে আমার সাথে চল। আমি তোদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে এর আগে কোনো মানুষ যায়নি। আমি তোদেরকে দিয়ে আমার সব থেকে বড় উদ্দেশ্য আজকে হাসিল করতে চলেছি। যদি এটা তোরা পূরণ করতে পারিস তবেই আমার হাত থেকে তোরা মুক্তি পাবি আর তোদের চিরচেনা ঘরে ফিরতে পারবি। ওই বোন তো মিতালির কথা শুনে অনেক খুশি হয়।
মজা আপু, আমরা আবারও আমাদের সেই চিরচেনা গ্রামে আর ঘরে ফিরতে পারবো। আমার খুব আনন্দ লাগছে। ম্যাডাম, আর দেরি করবেন না, আমরা দুই বোন সকাল সকাল ঘরে সব কাজ করে ফেলেছি, আপনি আমাদের নিয়ে চলুন। এরপর দুই বোন খুশি মনে মিতালির সাথে জঙ্গলের গভীরে যেতে থাকে। মিতালি তাদেরকে নিয়ে গভীর এক জঙ্গলে চলে যায়, যেখানে ছিল বিশাল আকৃতির দুই সোনা ও রূপার স্ট্রবেরি। এত বড় সোনা ও রূপার স্ট্রবেরি গুলোকে পাহারা দিচ্ছিল এক বৃদ্ধ পরী। এখন আড়াল থেকে মিতালি দুই বোনকে বলল, তোরা আমার কথা কান খুলে শুনে রাখ, ওই বৃদ্ধ পরীর শক্তি অনেক কমে গেছে। ওই যে দূরে দেখছিস ওই দুই সোনা ও রূপার স্ট্রবেরি আমার চাই, কিন্তু ওই পরীর জন্য আমি ওই দুটো সোনা রূপার স্ট্রবেরিকে দখল করতে পারছি না। তাই এখন তোদের প্রথম কাজ ওই পরীকে মেরে আমাকে ওই বড় দুই স্ট্রবেরি এনে দিবি, তবেই তোরা আমার হাত থেকে মুক্তি পাবি। ভেবেছিলাম আমরা আমাদের ওই গ্রামের বাড়িতে ফিরতে পারবো, কিন্তু তা মনে হয় আর কখনোই হবে না, কারণ আমরা একজন বৃদ্ধ পরীকে মেরে কখনোই স্ট্রবেরি ম্যাডামকে এনে দিতে পারবো না। ম্যাডাম, আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা তো নির্মম হতে পারবো না যে একটা মানুষকে মেরে আপনাকে স্ট্রবেরি এনে দিব। মিতালি দুই বোনের এই কথা শুনে অনেক রেগে যায়। রেগে গিয়ে সে দুই বোনকে মারতে শুরু করে আর বলতে থাকে, তবে রে, তোদের এত বড় স্পর্ধা, তোরা কি না আমার মুখের ওপর না বলেছিস আজকে তোদের একদিন কি আমার একদিন, তোদেরকে তো আমি শেষ করে ফেলবো। যে কোনো কিছুর বিনিময় ওই দুই স্ট্রবেরি আমার চাই চাই। এরপর মিতালি তাদেরকে মারতে থাকে। তারা দুই বোন মিতালির হাত থেকে বাঁচার জন্য কান্না করতে থাকে। এদিকে সেই পরী যখন দুই বোনের কান্নার আওয়াজ শুনতে পায়, তখন সে ছুটে সেইখানে আসে আর বলে, এ কি, তোমাদের কি হয়েছে? এনি তোমাদেরকে মারছে কেন? তোমরা কি কিছু ভুল করেছো? লিলি তখন সব ঘটনা সেই পরীকে খুলে বলে। সব শুনে বৃদ্ধ পরী তাদেরকে বলে, আমার তো মনে হয় না এই জঙ্গলে কোনো পুলিশ পাহারা দেয়, আমার কোনো কিছুই ঠিক লাগছে না, দাঁড়াও এখনই আমি দেখছি বিষয়টা। এরপর বৃদ্ধ পরী মিতালির ওপর জাদু করে। মিতালি তখন চিৎকার করতে করতে বলে, ছেড়ে দাও আমায়, আমি আর কখনো এমন ভুল করব না। আসলে আমি ভেবেছিলাম এদেরকে বোকা বানিয়ে এদেরকে দিয়ে ওই সোনা আর রূপার স্ট্রবেরি আমি নিজে করে নেব, আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো এমনটা করব না। এরপর পরী তাকে ক্ষমা করে দেয়। সে নিজের ভুল বুঝতে পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখন বৃদ্ধ পরী জাদু করে দুই বোনকে অনেকগুলো সোনা ও রূপার স্ট্রবেরি দেয় আর বলে, এগুলো কোনো সাধারণ স্ট্রবেরি নয় বাছা, এগুলো তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করবে, তারপর কিছু চমৎকার দেখবে। এই কথা বলে পরী আবারও সেই সোনা ও রূপার স্ট্রবেরি গুলো পাহারা দিতে চলে যায়। দুই বোন পরীর দেওয়া সেই সোনা ও রূপার স্ট্রবেরি গুলো নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে আর বাড়ির সামনে সেগুলো রোপণ করে। এরপর তারা দেখে সেখানে অনেকগুলো সোনা ও রূপার স্ট্রবেরিতে ভরে গেছে। সেগুলো দ্বারা দেখতে দেখতে তারা অনেক বড়লোক হয়ে যায়। তাদের আর কোনো কিছুরই অভাব থাকে না। দুই বোন এবার সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। এক গ্রামে রাগিনী আর রিধিমা নামের দুই বোন থাকত। তাদের বাবা ছোট্ট একটা কলা বাগানে কলা চাষ করত। এই কলা বিক্রি করে সে খুব অল্প টাকাই পেত, যার কারণে সে তার ঘরের সব চাহিদা মেটাতে পারত না। তাদের ঘরে প্রতিনিয়ত অভাব লেগেই থাকত, কিন্তু তবুও দুই বোনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন দুই বোন বড় হয়ে যায়, তখন দুই বোনের মাঝের সম্পর্ক নষ্ট হতে থাকে। একটা সময় কাবিয়া নামের একটি মেয়ের সাথে রাগিনীর খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন রাগিনী কাবিয়ার বাড়িতে যায়। ওয়াও কাবিয়া,
তোর ঘরটা তো একদম মহলের মতো। তুই কি এই ঘরে একাই থাকিস? হ্যাঁ, এই রুমটা তো আমারই। এই রুমে আর কেউ আসে না, আমি এই রুমে একাই ঘুমাই। তোর কি আলাদা কোনো রুম নেই বাসায়? না রে ভাই, আমাদের বাড়িতে তো একটাই রুম, আর সেই রুমের ভেতরেই আমরা 4 জন ঘুমাই। আমি আমার বোনের সাথে খাটের উপরে ঘুমাই, আর আম্মু আর আব্বু নিচে ঘুমায়। কি বলছিস? এত ছোট্ট একটা রুমে তোরা 4 জন থাকিস? কিভাবে থাকিস? দম বন্ধ হয়ে আসে না? কাবিয়ার এইসব কথা শুনে রাগিনীর অনেক খারাপ লাগে। তার রাতের ঘুম উড়ে যায়। যেই ঘরে সে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত, সেই ঘরই এখন তার কাছে বিষের মতো মনে হতে থাকে। রাতে সে তার বোনের পাশে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমিও এই খাটে একা ঘুমাতে চাই। এই রিধিমার সাথে আমি আর ঘুমাতে পারবো না। এরপর রাগিনী রিধিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আ আরে রাগিনী, তোমার কি হয়ে গিয়েছে? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আরে আমি কি তোকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? ওর ঘুমানোর পরে আমার হাত পা ঠিক থাকে না। আচ্ছা, কালকেও তো তুই ঠিকঠাক মতো ঘুমালি, একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? এত কিছু বুঝি না, আমি এই খাটে একাই ঘুমাবো, তুই নিচে ঘুমা। ধীরে ধীরে রাগিনীর চাহিদা আরো বাড়তে থাকে। সে রিধিমার সাথে একদম চাকর বাকরের মতো আচরণ করতে শুরু করে। ব্যাস, এখন আমি এইভাবেই রিধিমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। তারপর আমি কাবিয়ার মতো বড়লোক হয়ে যাব, আর ওর মতো একা একটি রুমে থাকবো, যা ইচ্ছা তাই শপিং করব, অনেক টাকা উড়াবো। এইভাবে রাগিনী আর কাবিয়ার বন্ধুত্ব গভীর হতে থাকে। অন্যদিকে রাগিনী আর রিধিমার দূরত্ব বাড়তে থাকে। এরপর থেকে রাগিনী সব সময় দামি দামি জিনিস চাইতে শুরু করে, দামি দামি খাবার খেতে চায়, আর সব সময় তার মা বাবাকে গরিব হওয়ার কারণে খোঁটা দিতে শুরু করে। নিজের মেয়ের মুখ থেকে এইসব কথা শুনে তার মা বাবার মন অনেক খারাপ হতো। একদিন রাগিনীর মা রাগিনীকে বলে, শোনো মা রাগিনী, আমরা কখনোই কাবিয়ার মতো হতে পারবো না। ওর সাথে নিজেকে তুলনা করা বাদ দাও। ওর বাবা 2 নাম্বারের ব্যবসা করে এত বড়লোক হয়েছে, আর তোমার বাবা কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। তাই তুমি ওর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। আমরা যেইভাবে আছি সেইভাবেই আমরা অনেক খুশি আছি। কিন্তু আমি খুশি নেই, আমি তোমাদের সাথে একদম খুশি নেই। আমি গরিবের মতো বাঁচতে চাই না। এত বছর ধরে ইমানদারির সাথে কাজ করে বাবা কি করেছে? রাগিনীর এই সব কথা শুনে তার মা একেবারে ভেঙে পড়ে। তার বাবাও দরজার সামনে দাঁড়িয়ে এই সব কথা শুনতে পায়। সেই দিনের পর থেকে তারা রাগিনীকে আর কিছুই বলে না। এরপর থেকে রাগিনী নিজের মতো করেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রাগিনী অনেক বড় লোকের একটা ছেলের প্রেমে পড়ে যায়, আর তার সাথে ডেটে যেতে শুরু করে। এর মাঝেই একদিন হঠাৎ করে রাগিনীর মা বাবার কার অ্যাক্সিডেন্ট হয়, আর তারা সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে তাদের বাবা রিধিমাকে কলা বাগানের দায়িত্ব দিয়ে যায়। রিধিমাও সেই দায়িত্ব পালন করতে শুরু করে। সে ওই কলা বাগানে আবার চাষাবাদ করতে শুরু করে। এরই মাঝে একদিন রাগিনী অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে রিধিমার কাছে যায়। শোন রিধিমা, আজ আমি রাহুলকে বিয়ে করব। দেখ দেখ, রাহুল আমাকে কত সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা দিয়েছে। রাগিনী, তুমি মা বাবা মরে যাওয়ার পরেও কেবলমাত্র তোমার কথাই ভাবছো, আমার কথা তো একবারও ভাবছো না। আর আমাদের এই ঘর, আমাদের বাগান, সেটার কি হবে? তোমার কি আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? না, আমার তোকে নিয়ে একটুও চিন্তা হয় না। আমার এই সবে কিছুই যায় আসে না। তোর যদি আমার বিয়েতে আসতে মন চায় তাহলে আসিস, তা না হলে দরকার নেই। এই কথা বলে রাগিনী সেখান থেকে চলে যায়, আর সন্ধ্যাবেলায় সেই সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে রাহুলকে বিয়ে করে নেয়। কিন্তু রিধিমা তার বিয়েতে যায় না। সে তার বাবার দেওয়া দায়িত্ব পালন করতে শুরু করে, একাই কলা বাগানে চাষাবাদ করতে থাকে।
সে ওই কলা বাগানের কলা বিক্রি করে অর্থ উপার্জন করতে শুরু করে। সে ওই টাকা দিয়েই নিজের খরচ চালাতে শুরু করে। একদিন রাহুল রাগিনীকে বলে, রাগিনী, শুনেছিলাম তোমার বাবার নাকি কলা বাগান আছে। সেই কলা বাগানে তো তোমাদের দুই বোনেরই ভাগ আছে, তাই না? এখন তুমি তোমার বোনের কাছে যাও আর ওই কলা বাগানটা নিজের নামে লিখিয়ে নাও। আমি সেই কলা বাগানের উপরেই মস্ত বড় একটা হোটেল খুলবো। কিন্তু সেই ক্ষেতে তো এখন রিধিমা চাষাবাদ করছে। আরে তাতে কি হয়েছে? তুই যা, ওর কাছে গিয়ে বল এই ক্ষেত তোকে দিয়ে দিতে। এই ক্ষেতের উপর যদি রাহুল মস্ত বড় একটা হোটেল খুলে তাহলে তো তোরই ভালো, তুই বড়লোক হয়ে যাবি। কাবিয়ার মুখ থেকে এমন কথা শুনে রাগিনীর চোখগুলো বড় বড় হয়ে যায়, আর সে বড়লোক হওয়ার লোভ সামলাতে পারে না। পরের দিন সকালেই সে রিধিমার কাছে যায় আর তাকে বলে, শোন, ওই কলা বাগানটা আমাকে লিখে দে, ওইখানে রাহুল হোটেল খুলবে। রাগিনী বোন আমার, দয়া করে তুমি আমাকে দুই বেলা খেয়ে পড়ে বাঁচতে দাও। তুমি এমন করে আমার কাছ থেকে আমার অর্থ উপার্জনের একমাত্র উপায়ও কেড়ে নিতে চাইছো কেন? তুমি কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? আমি তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হতে দিব না। আমি কখনোই তোমাকে এই কলা বাগান দিব না। ভালো মতো ভেবে নে, তুই যদি এমনটা করিস তাহলে আমি তোকে আগামী সপ্তাহে আমার ব্রাইডাল লেহেঙ্গা পরতে দেব, যেটা পরে তুই বিয়ে করতে পারবি। আর তুই যদি এত দামি লেহেঙ্গা পরিস তাহলে ওখানকার সবাই শুধু তোকেই দেখবে আর তোর প্রশংসা করবে। থাক বোন, আমার দরকার নেই, আমার তোমার লেহেঙ্গার কোনো দরকার নেই। এইসব কথা শুনে রাগে গজগজ করতে করতে রাগিনী সেখান থেকে চলে যায়। আরে কিছুদিন পরেই তো আমার শিমুলের সাথে বিয়ে, এখন তো আমার একটা লেহেঙ্গা লাগবেই, কিন্তু আমার কাছে তো লেহেঙ্গা কেনার টাকাটাও নেই। কোনো উপায় না পেয়ে রিধিমা কলা বাগানে যায় আর বসে বসে ভাবতে থাকে কি করা যায়। এমন সময় তার চোখ যায় কলা পাতার দিকে। এরপর সে গাছ থেকে অনেকগুলো কলা পাতা ভেঙে ঘরে নিয়ে যায় আর সেগুলো দিয়ে অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানায়। এরপর যখন সে ওই কলা পাতার লেহেঙ্গা পরে মণ্ডপে যায় তখন সবাই অবাক হয়ে তাকেই দেখতে থাকে। রিধিমা, তুমি তো অনেক ট্যালেন্টেড মা, তোমার এই লেহেঙ্গা তো খুবই সুন্দর। এমন চিন্তা তো কারো মাথায় আসতেই পারে না। এরপর রিধিমার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর তার বিয়ের ছবি পত্রিকায় ছাপা হয়। সেই ছবি দেখার পর থেকে রিধিমার কাছে অনেকগুলো কলাপাতার লেহেঙ্গার অর্ডার আসতে থাকে আর রিধিমা কলাপাতার লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা পেতে শুরু করে। অন্যদিকে কলা বাগান না দেওয়ার কারণে রাগিনীর স্বামী রাগিনীর উপর অত্যাচার করতে শুরু করে। অবশেষে সে রাগিনীকে তালাক দিয়ে দেয়। সেই দিনই রাগিনী তার স্বামীর আর তার বান্ধবীর আসল পরিচয় জানতে পারে। তারা কেবলই রাগিনীর থেকে রাগিনীর বাবার কলা বাগানটা ছিনিয়ে নিতে চেয়েছিল। এই সব কথা জানতে পেরে রাগিনী অনেক কষ্ট পায় আর তার মাথা থেকে বড়লোক হওয়ার ভূত সরে যায়। অতঃপর রাগিনী তার বোনের কাছে ফিরে যায়। রিধিমা সবকিছু ভুলে তার বোনকে আবার আপন করে নেয়। এরপর থেকে তারা দুই বোন মিলে কলা পাতা দিয়ে লেহেঙ্গা বানাতে শুরু করে আর সেইগুলো বিক্রি করে অনেক টাকা পেতে থাকে আর সেই টাকা দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।